আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে হাওর প্রতিভা অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের টপিক বা আলোচ্য বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্ব। তার আগে একটা কথা বলে রাখি যে রাইট ফর্ম অফ ভার্ব তোমরা হয়তো জানো রাইট ফর্ম অফ ভার্ব কাকে বলা হয়। রাইট ফর্ম অফ ভার্ব হলো যে তোমার ইংলিশ একটা বাক্য বা প্যাসেজের মধ্যে তোমাকে ব্র্যাকেট এবং সেই ব্র্যাকেট দিয়ে একটি ভার্ব দেওয়া থাকবে এবং সেই ব্র্যাকেটের নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে। তাহলে আমাদের সেই ভার্বটিকে ভার্বের সঠিক রূপটি আমাদেরকে আনসারে লিখতে হবে। তো এই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো আমরা রাইট ফর্ম অফ ভার্ব পরীক্ষার হলে আমাদের অধিকাংশ স্টুডেন্টরাই সঠিক আনসার করতে পারে না। এর কারণ হিসাবে আমি খুঁজে পেয়েছি যে আমাদের দেশের শিক্ষার্থীবৃন্দ রাইট ফর্ম অফ ভার্ব সঠিকভাবে আনসার না করার কারণ আমাদের দেশে যে সমস্ত প্রচলিত গাইড পাওয়া যায় বা শিট পাওয়া যায় অথবা আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বের প্রায় অনেকগুলো রুলস তোমাদেরকে দিয়ে থাকে, প্রায় 70 থেকে 80টা। তোমরা পরীক্ষার হলের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব বা দুশ্চিন্তায় ভুগো যে এই 70টা রুল মুখস্থ করা তোমাদের জন্য সবার পক্ষে সম্ভব হয় না। আর সেই জন্যই তোমরা পরীক্ষার হলে যে রাইট ফর্ম অফ ভার্বের সঠিক আনসারটা করতে পারো না। তো তোমাদের এই সমস্ত সমস্যার কথা বিবেচনা করে আজকে আমি খুব সিম্পলি, খুব সহজে তোমরা কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব এর সঠিক আনসার করতে পারবা সেই কৌশলটা তোমাদেরকে শিখিয়ে দেব। তোমরা মাত্র 5টি রুলসের মাধ্যমে তোমরা কিভাবে 100%, 100% তোমরা কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব সঠিক কারেক্ট আনসার করতে পারবা সেটা তোমাদেরকে শিখিয়ে দেব। তো কথা আর লম্বা না করে চলো শুরু করি আমাদের আজকের এই ক্লাস। তো আমি উপরে লিখেছি যে ভার্বের সঠিক অবস্থা 5টি। তোমরা হয়তো অনেকেই জানো যে ভার্বের অবস্থা হচ্ছে 3টি। কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু আমি আমার এই ক্লাসের সুবিধার্থে আমি উপরে লিখেছি ভার্বের সঠিক অবস্থা হচ্ছে 5টি। তোমরা সেই অনুযায়ী তোমরা পড়বা। তো আমি নিচে একটা শব্দ লিখেছি, শব্দটা হচ্ছে রাইট। রাইট হচ্ছে অর্থ হচ্ছে লেখা। আমরা জানি যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই বলা হয় কি? ভার্ব। তো রাইট হচ্ছে একটা ভার্ব। সেই ভার্বটার 5টি অবস্থা। একটি হচ্ছে রাইট, রোট, রিটেন, রাইটস, রাইটিং। তো রাইট শব্দটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এর জন্য প্রেজেন্ট ফর্মকে সংক্ষেপে মনে রাখার জন্য আমি লিখেছি V1। ভার্বের পাস্ট ফর্মকে সংক্ষেপে মনে রাখার জন্য লিখেছি V3। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে লিখেছি ভার্বের পাস্ট ফর্মকে লিখেছি V2। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে লিখেছি V3 এবং ভার্বের শেষে এস বাই এসকে আমরা লিখেছি BS বাই এস এবং ভার্বের শেষে INGটাকে লিখেছি VING। তো তোমরা এইভাবেই মুখস্থ করবা। ভার্বের সঠিক রূপ কয়টি? 5টি। তো আমরা এখন চলে যাব যে কখন ভার্বের V1 হবে, কখন V2 হবে, কখন V3 হবে ওইটা জানার জন্য। তো আমরা প্রথমেই একটা প্রশ্ন লিখেছি যে V1 কখন বসে। তো উত্তরে তুমি বলবা বা আমরা বলবো যে মাত্র 3টি জায়গায় V1 বসে। মাত্র কয়টি জায়গায় V1 বসে? মাত্র 3টি জায়গায়। 1 নাম্বার হচ্ছে টু এর পর সবসময় তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। অর্থাৎ টু এর পরেই যদি তোমাকে গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপটা অবশ্যই কি বসবে? সেই গ্যাপের যে ভার্বটা থাকবে সেই ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে পাশে দিয়ে, অর্থাৎ উই গো দেয়ার টু প্লে। এখানে প্লে এর নিচে আন্ডারলাইন করা আছে এবং ব্রেকার দেওয়া আছে। তোমাকে প্লেটার কোন ফর্ম বসবে সেখানে এটা বসাইতে হবে। তো আমরা জানি টু এর পরে কি বসে? V1 বসে। তাহলে এখানে প্লে হচ্ছে V1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। তাহলে তোমরা অবশ্যই এখানে কি বসাইবা? ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্লেই বসাইতে হবে। ভাই একটা কথা বলে রাখি, তোমরা যদি ভার্বের
ফর্মগুলো তোমাদের জানা না থাকে, তোমরা যদি মুখস্থ না পারো তো না করো, তাহলে তোমরা কখনোই ভার্বের রাইট ফর্ম অফ ভার্ব কখনো আনসার করতে পারবে না। এটা তোমাদের দায়িত্ব, তোমরা তোমাদের নিজের দায়িত্বে ভার্বের ফর্মগুলো মুখস্থ করে নিবা। তো আমরা প্রথমে জানলাম যে টু এর পরে সবসময় B1 বসে। 2 নাম্বার হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্ব কি? মডেল ভার্ব আমরা সকলেই জানি। মডেল ভার্ব হলো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এখানে উইল উড লিখি নাই, তোমরা লিখে নিবা উইল, উড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এই সমস্ত শব্দের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ B1 বসে। একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন আই ক্যান ডু দিস ওয়ার্ক। এখানে ডোটার মধ্যে হচ্ছে আন্ডারলাইন করা। তো আমরা জানি ক্যান হচ্ছে মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে সবসময় কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই, কোনো রকম রুলস ছাড়াই তুমি সবসময় কি করে ফেলবা, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবা। আনসার কি হবে? আই ক্যান ডু। ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা প্রেজেন্ট ফর্মেই বসাবো, রাইট। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার কোন জায়গায় বসাইবা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটি হলো আই, উই, ইউ, দে এবং প্লোরাল নাউন। প্লোরাল নাউন হচ্ছে একের অধিক নাম বোঝাইলে অথবা যে কোনো নাউন যদি বসে সাবজেক্ট হিসেবে যদি থাকে, আর এরপরেই যদি কি থাকে, গ্যাপ থাকে, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে তোমাকে। তবে একটা শর্ত আছে, শর্তটা কি? তবে শর্ত হলো পাস্ট বা অতীত নির্দেশ করে এরকম কোনো শব্দ বাক্যের মধ্যে থাকতে পারবে না। এই কথাটার অর্থ হচ্ছে, আমরা জানি পাস্ট বা অতীত নির্দেশ করে এরকম শব্দগুলো হলো যে ইয়াস্টারডে, লং টাইম এগো, লং এগো, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স, এই সেরকম শব্দ যদি বাক্যের মধ্যে থাকে তাহলে এটা অতীত নির্দেশ করে। তো এইরকম শব্দ যদি তোমরা বাক্যের মধ্যে না পাও, আর আই, উই, ইউ এবং দে এবং প্লোরাল নাউনের পরে যদি কি থাকে, গ্যাপটা থাকে, তাহলে সে জায়গায় তোমাকে কি বসাইতে হবে? রাইট, ভেরি গুড, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি যে আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। এখানে প্লেয়ের মধ্যে তোমাকে ব্র্যাকেট দেওয়া আছে এবং এটার নিচে আন্ডারলাইন দেওয়া আছে। আমরা জানি আয়ের পরে, অর্থাৎ দেখো এখানে আই, উই, আয়ের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এই বাক্যটার মধ্যে কোনো অতীত নির্দেশ করে এরকম কোনো শব্দ নাই। শব্দ যদি থাকতো তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতো না। আমরা কি বসাবো? যেহেতু প্লে দেওয়া আছে, আমরা প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমরা প্রেজেন্ট ফর্মে বসিয়ে দিব। ওকে, তাহলে আমরা যদি ফুল এই B1 কখন বসে এটাকে যদি একটা রিভিউ করি, তাহলে আমরা দেখতে কি বলবো যে 3টি জায়গায় মাত্র কি বসে, B1 বসে। এক হচ্ছে টু এর পর, 2 নাম্বার হচ্ছে মডেল ভার্বের পর, 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট যদি কি থাকে, আই, উই, ইউ এবং দে থাকে এবং প্লোরাল নাউন থাকে, তাহলে সেই জায়গায় সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, তো আমরা এখন জেনে নিব যে B2 মানে ভার্বের পাস্ট ফর্ম কোন জায়গায় বসে, B2 কোন জায়গায় বসে। এখানে আমি প্রশ্নটা লিখে নিলাম যে B2 কখন বসে। উত্তর, বাক্যে অতীত নির্দেশ করে এরকম কোনো থাকলে কোনো ওয়ার্ড বা শব্দ থাকলে সবসময় B2 বসে। অর্থাৎ আমরা B2 শুধুমাত্র একটি জায়গায় বসে। B2 কয়টি জায়গায় বসে? ভেরি গুড, একটি জায়গায়। এক হচ্ছে মানে এই জায়গাটা হচ্ছে যে বাক্যে অতীত নির্দেশ করে। আগেই বলেছিলাম যে অতীত নির্দেশ করে এরকম শব্দগুলো ইয়াস্টারডে, লং টাইম এগো, লং এগো, লাস্ট নাইট, লাস্ট মান্থ, এই সমস্ত শব্দ হচ্ছে অতীত নির্দেশ করে।
তো বাক্যে অতীত নির্দেশ করে এরকম কোনো শব্দ যদি থাকে, তোমাকে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই সেই সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে, সেই ভার্বটা সবসময় কি বসবে? ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ বি টু বসে। তো এক্সাম্পল যদি আমরা দেখি, আই গো টু স্কুল, I go to school yesterday. I go to school yesterday. এখানে আই এর পরে গ্যাপ দেওয়া আছে এবং ব্রেকেট দিয়ে একটা ভার্ব দেওয়া আছে। তো আমরা যদি বলছিলাম যে বাক্যের মধ্যে অতীত নির্দেশ করে এরকম কোনো শব্দ থাকলে সবসময় কি বসবে? বি টু বসবে। অর্থাৎ এখানে ইয়াস্টারডে, দেখো ইয়াস্টারডে রয়েছে, ইয়াস্টারডে হচ্ছে অতীত নির্দেশক শব্দ। তো অতীত নির্দেশ করলে কি বসে? ভেরি গুড, বি টু বসে। তাহলে গো এর বি টু কি বা ভার্বের পাস্ট ফর্ম কি? গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এখানে আনসারটা কি হবে? ওয়েন্ট বসবে, WENT, ওয়েন্ট। ওকে, তারপরে হচ্ছে আমরা এখন জানবো যে আমরা যদি বি টুকে অর্থাৎ বি টু কখন বসে এটাকে আবার রিভিউ করি, তাহলে আমরা আবার বলবো যে বাক্যে অতীত নির্দেশ করে এরকম কোনো শব্দ বা ওয়ার্ড থাকলে, ওয়ার্ড বা শব্দ থাকলে সবসময় বি টু বসবে। এক্সাম্পল হিসেবে দিচ্ছি আই গো টু স্কুল ইয়াস্টারডে। এখানে যেহেতু ইয়াস্টারডে শব্দটা রয়েছে, ইয়াস্টারডে হচ্ছে অতীত নির্দেশ করে, তাই এখানে গো এর পাস্ট ফর্ম বসবে। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাই এখানে কি বসাইতে হবে? ওয়েন্ট বসাইতে হবে। ভাই একটা কথা বলে রাখি, এই রুলসগুলো যদি তুমি ফলো করো তাহলে 100 থেকে 100 আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার আর কখনো ভার্বের রাইট ফর্ম অফ ভার্বে কখনো তোমার কখনোই ভুল হবে না। আর রাইট ফর্ম অফ ভার্ব তোমরা হয়তো জানো যে ক্লাস 6 থেকে নিয়ে একেবারে অনার্স লেভেল পর্যন্ত প্রতিটা ক্লাসে কি হয়? রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে প্রশ্ন থাকে। তাহলে আমরা সকলেই এই ভিডিওটা ফলো করবো। এমনকি প্রতিটা নিয়োগ ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব থেকে কী করা হয়? প্রশ্ন করা হয়। আমরা যদি এগুলো ফলো করি এবং ইনশাল্লাহ আমাদের জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কখনো ভার্বের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তোমাদের কখনো কি হবে না? প্রশ্ন, তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো আমরা এখন জানবো যে ভিটি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কখন বসে। এখানে যদি আমরা লিখে দিই যে V3 কখন বসে, উত্তর আমি বলবো উত্তর মাত্র 13টি ওয়ার্ডের পর এরপর V3 বসে। শুধুমাত্র 13টি ওয়ার্ডের পরে V3 বসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তার মধ্যে 6টি ওয়ার্ড হলো had, has, had, being, get, getting, এরপর তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মাত্র 13টি জায়গায় বসে। তার মধ্যে প্রথম 6টি ওয়ার্ড হলো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, গেট, গেটিং। এই শব্দগুলো যদি তুমি পাও আর তারপরেই যদি কি থাকে? গ্যাপ থাকে, তাহলে তুমি নির্দ্বিধায় কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই তুমি মুখস্থ এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসিয়ে দিবা। একটা এক্সাম্পল যদি দেখি, he has write a letter। এখানে তো এই বাক্যটা কি লিখেছি? হি হ্যাজ রাইট এ লেটার। তো এখানে বাক্যটা ভুল রয়েছে, কারণ হচ্ছে আমরা জানি উপরে পড়েছি হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, গেট, গেটিং এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো হ্যাজের পরে ভার্ব দেওয়া আছে আর সেই ভার্বটা হ্যাজের পরে কি বসে? ভেরি গুড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। উত্তর এখানে কি হবে? রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে V3 হচ্ছে রিটেন। আমরা এখানে কি বসাবো? রিটেন। ওকে।
তো মাত্র 13টি ওয়ার্ডের পরে কি বসে বি3 বসে, তার মধ্যে 6টা পাইলাম, আর বাকি রইল কয়টা 7টা। এখন আমরা জানবো বাকি 7টি হলো বাকি 7টি ওয়ার্ড হলো am, is, are, was, were, been, be এরপর তো বাকি 7টি ওয়ার্ড হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বি এর পরে সবসময় বি3 বসে। এখন প্রশ্ন, তোমরা হয়তো এই কথা শুনে এই শব্দগুলো পেয়ে তোমরা আমাকে মনে মনে ভাবতেছো স্যার মনে হয় ভুল বলছে। আমি বলি আমি কোনো ভুল বলতেছি না, কারণ আমি আপনার অনেক রিসার্চ বা অনেক প্রশ্ন দেখার পরে একটা জিনিস তোমাকে কথা বলতে চাই, বা তোমাকে যে সমস্ত আমাদের যে সম্মানিত শিক্ষকবৃন্দ যারা কি করে তোমাদের পরীক্ষা এক্সামিনার, তারা কখনো অধিকাংশ সময়ই তোমাকে প্যাসিভ বাক্য লিখে থাকে। আমরা জানি প্যাসিভে সবসময় বি3 বসে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরে সবসময় বিন, বি এর পরে সবসময় বি3 বসাইবা। তোমাকে এত সহজভাবে দিবে না যে আইএনজি বসাই দিবা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরে বিন, বি এর পরে তোমরা জানো যে আইএনজি বসে। তো আমি বলবো না এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরে এবং বিন, বি এর পরে কখনোই তোমার কি বসবে না, আইএনজি ফর্ম বসাইতে পারবা না, তবে হবে না। তো আমরা কি বলবো, বাকি 7টি ওয়ার্ড হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বি এর পর সবসময় কি বসাইতে হবে বি3 বসাইতে হবে। তবে একটা শর্ত আছে, তবে শর্ত হলো সেই বাক্যের ভার্বের পর একটি প্রিপোজিশন থাকতে হবে। অর্থাৎ বাক্যের মধ্যে যদি তুমি কি পাও এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং বিন, বি পাও, আর এরপরে যদি গ্যাপ থাকে, তোমাকে একটা জিনিস ফলো করতে হবে যে সেই বাক্যের ভার্বের পরে কি প্রিপোজিশন আছে কিনা। যদি প্রিপোজিশন থাকে তখনই কি বসবে বি3 বসবে। আমরা একটা এক্সাম্পল দেই, a let, he is, a letter is right by me। এই এক্সাম্পলের মধ্যে তোমরা আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে যে এখানে লেখা আছে a letter is right by me। তো আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরে সবসময় বি3 বসে, তবে একটা শর্তটা হলো ভার্ব এখানে কি আছে রাইট হচ্ছে ভার্ব। রাইটের পরে তোমাকে ফলো করতে হবে কি শর্তটা অনুযায়ী যে তারপরে প্রিপোজিশন আছে কিনা। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে রাইট হচ্ছে ভার্বের পরে বাই আছে, বাই হচ্ছে একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনগুলো তোমরা কি করে নিবা, তোমাদের বইয়ের থেকে যে সমস্ত ওয়ার্ড প্রিপোজিশনের যে সমস্ত ওয়ার্ড আছে এগুলো মুখস্থ করে নিবা। যদি প্রিপোজিশন থাকে, আচ্ছা বাই প্রিপোজিশন পেয়েছি, তো এখানে আমরা আইএনজি লিখলে হবে না, আর কারেক্ট আনসারটা হবে অর্থাৎ রিটেন। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি রিটেন, এটা হচ্ছে আনস। তো আমরা কি জানলাম, যদি ফুল বি3 কখন বসে এটা যদি ফুল একটা রিভিশন দেই তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে পড়বো। যে মাত্র 13টি ওয়ার্ডের পরে বি3 বসে, তার মধ্যে প্রথম 6টি হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, গেট, গেটিং। এই 6টি শব্দের পরে সবসময় বি3 বসে। আর বাকি 7টি ওয়ার্ড হলো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বি এরপরে সবসময় বি3 বসবে। তবে একটা শর্ত আছে, শর্তটা হলো ওই বাক্যের মধ্যে
ভার্বের পরে একটা কি থাকতে হবে, প্রিপজিশন থাকতে হবে। যদি প্রিপজিশন থাকে তখনই কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো আমরা জানবো যে বি এস বা ইএস কখন বসে। আমরা এখানে লিখে নিই প্রশ্ন আকারে যে বি এস বা ইএস কখন বসে। উত্তর, সাবজেক্ট যদি হি, পুরুষের ক্ষেত্রে হি, মহিলার ক্ষেত্রে সি, ইট ও সিঙ্গুলার নাউন হয়, তাহলে তারপর বিএস বা ইএস বসে। তবে শর্ত বাক্যটি প্রেজেন্ট হতে হবে, প্রেজেন্ট বা বর্তমান কালের হতে হবে। তো আমরা শুধুমাত্র একটা জিনিস উত্তর হচ্ছে যে আমাদের যদি প্রশ্ন করা হয় যে বি এস বা ইএস কখন বসে, আমরা বলবো শুধুমাত্র একটি জায়গায় বি এস বা ইএস বসে। সেই জায়গাটি হলো সাবজেক্টটা যদি কি থাকে, হি, সি, ইট এবং সিঙ্গুলার নাউন মানে হচ্ছে একটা নাম যদি থাকে, তাহলে তারপর সবসময় বি এস বা ইএস অর্থাৎ ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। তবে একটা শর্ত আছে, তবে শর্তটা হলো যে যেই বাক্যটার মধ্যে সাবজেক্ট হি, সি, ইট এবং সিঙ্গুলার নাউন থাকবে সেই বাক্যটা অবশ্যই তোমাকে কি হতে হবে, প্রেজেন্ট অর্থাৎ বর্তমান কাল হইতে হবে। অতীত নির্দেশ করে এরকম কোনো শব্দ থাকতে পারবে না। তো আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি, এক্সাম্পল, হি রাইট এ লেটার। এখানে বাক্যে হি আছে সাবজেক্ট, আর হি এর পরেই তোমাকে গ্যাপ দেওয়া আছে। যদি গ্যাপ দেওয়া থাকে অর্থাৎ ভার্ব দেওয়া আছে, তো আর যদি হি থাকে সাবজেক্ট হিসাবে তোমাকে ফলো করতে হবে এই বাক্যটির মধ্যে অতীত নির্দেশ করে এরকম কোনো শব্দ আছে কিনা। তো আমরা দেখি যে এই বাক্যের মধ্যে অতীত নির্দেশ কোনো শব্দ নাই। তাহলে আমরা এখানে রাইটের ভার্বের শেষে এস বাই এস হচ্ছে এই যে রাইটস। তো আমরা কারেক্ট অ্যান্সারটা হবে রাইটস হবে। কথা ক্লিয়ার হয়েছে তোমাদের যে বি এস বাই ইএস কখন বসে? উত্তরে আমরা বলবো সাবজেক্ট যদি হি, সি, ইট এবং সিঙ্গুলার নাউন হয় তাহলে তারপরে সবসময় বি এস বা ইএস বসে। তবে শর্ত বাক্যটিতে পাস মানে প্রেজেন্ট বা বর্তমান কালের হতে হবে, বাক্যটি প্রেজেন্ট বা বর্তমান কালের হতে হবে। এই হচ্ছে তোমার বি এস বাই ইএস। তো আমরা এখন জানবো ভিআইএনজি কখন বসে। ভিআইএনজি কখন বসে? উত্তর, পাঁচটি ক্ষেত্রে বিআইএনজি বসে। পাঁচটি জায়গায় কি বসে? বিআইএনজি বসে। তো এক নাম্বার হচ্ছে শুরুতে গ্যাপ থাকলে, বাক্যের শুরুতে গ্যাপ অর্থাৎ গ্যাপ থাকলে। 2, বাক্যের শেষে গ্যাপ থাকলে। 3, পসেসিভ ওয়ার্ড অর্থাৎ মাই,
our, you, yours, তারপর হচ্ছে his, her, they, THERE, their, এরপর অর্থাৎ পসেসিভ ওয়ার্ড হচ্ছে আমরা জানি প্রত্যেকটা সাবজেক্ট ওয়ার্ডের কয়েকটি মানে সাবজেক্ট ফর্ম থাকে, অবজেক্ট ফর্ম থাকে, পসেসিভ ফর্ম থাকে। তাহলে আমরা পসেসিভ ফর্ম মানে হচ্ছে আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই, উই এর পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার, তারপর হচ্ছে ইউ এর পসেসিভ ফর্ম হচ্ছে ইয়োর্স, হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, তারপর হচ্ছে শি এর পসেসিভ ফর্ম হচ্ছে হার, দেয়ার পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার। তো এই সমস্ত শব্দ যদি থাকে আর এই সমস্ত শব্দের পরে যদি কি থাকে, গ্যাপ থাকে, তাহলে তোমাকে মুখস্থ ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। তো আমরা 4 নম্বরে দেখি, 4 টু ছাড়া অন্য প্রিপজিশনের পর, এরপর। তো আমরা যদি ফুলটাকে আবার বলি, যেখানে 4 নাম্বারটা হচ্ছে পাস, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হচ্ছে হোয়াইল এরপর। তো বিআইএনজি মাত্র 5টি জায়গায় বসে। 1 নম্বর হচ্ছে বাক্যের শুরুতে যদি কি থাকে, গ্যাপ থাকে। 2 হচ্ছে বাক্যের শেষে যদি গ্যাপ থাকে আর সেই গ্যাপের মধ্যে যদি ভার্ব দেওয়া থাকে, তাহলে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। পসেসিভ ওয়ার্ডের পরে ভার্বের শেষে আইএনজি হবে। টু ছাড়া অন্য প্রিপজিশনের পরে কি হবে, ভার্বের শেষে আইএনজি হবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং হোয়াইলের পরে সবসময় কি হবে, ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। এই 5টি জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে না। তবে শেষে একটা কথা বলি, বাক্য এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যদি থাকে, তাহলে তারপরে তোমাকে দেখতে হবে যে আগের B3 এবং তোমার বিআইএনজির মধ্যে পার্থক্যটা হচ্ছে প্রিপজিশন যদি থাকে B3 হবে ভার্বের পরে, আর যদি প্রিপজিশন না থাকে তাহলে ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর তোমরা বেশি বেশি এক্সারসাইজ করবা। তোমরা যদি যত বেশি এক্সারসাইজ করবা তত বেশি তোমরা ভার্বের ফর্মগুলো ইনশাল্লাহ কারেক্ট করবা। আর বাসায় বসে প্রতিদিন কমপক্ষে 20টি করে ভার্বের ফর্ম মুখস্থ করবা। ইনশাল্লাহ তোমাদের ভার্বের অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তোমাদের কোনো চিন্তা থাকবে না। আর আরেকটা কথা বলে থাকি, আমরা যদি ফুল ক্লাসটাকে যদি একটা রিভিউ দিই, ফুল ক্লাসটাকে, সম্পূর্ণ ক্লাসটাকে, তাহলে আমরা কি দেখতে পারবো। আমরা প্রথমেই বলি যে ভার্বের সঠিক অবস্থা হচ্ছে 5টি। একটা হচ্ছে B1, B2, B3, BS বা ES, VING। তো প্রশ্ন যদি হয় B1 কখন বসে, উত্তরে আমরা বলবো মাত্র 3টি সব জায়গায় B1 বসে। 1 নম্বর হচ্ছে টু এর পর, 2 নম্বর হচ্ছে মডেল ভার্বের পর, 3 নম্বর হচ্ছে সাবজেক্ট যদি আই, উই, ইউ এবং দে অথবা প্লোরাল নাউন হয়, তারপরে সবসময় B1 বসবে। 2 নম্বর হচ্ছে প্রশ্ন যে B2 কখন বসে, উত্তর B2 শুধুমাত্র একটি জায়গায় বসে, অর্থাৎ বাক্যটিতে যদি অতীত নির্দেশ করে এরকম কোনো শব্দ থাকে, তাহলে সবসময় B2 বা ভার্বের পাস্ট ফর্ম বসবে। 3 নম্বর হচ্ছে B3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কখন বসে, আমরা উত্তরে বলবো মাত্র 13টি জায়গায় B3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তার মধ্যে প্রথম 6টি হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, গেট, গেটিং। এই 6টি ওয়ার্ডের পরে সবসময় B3 বসবে। আর বাকি 7টি ওয়ার্ড হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হচ্ছে বিন, বি, এরপরে সবসময় B3 বসবে। তবে শর্ত হলো বাক্যটিতে ভার্বের পরে একটি প্রিপজিশন থাকতে হবে। তো 4 নম্বরে যদি আমরা প্রশ্ন করি যে BS বা ES কখন বসে, উত্তরে বলবো শুধুমাত্র একটি জায়গায় BS বা ES বসে,
সেই জায়গাটি হলো সাবজেক্ট যদি হি শি ইট তারপরে হচ্ছে সিঙ্গুলার নাউন হয় তাহলে সেই বাক্যটির ভার্বের শেষে এস বা ইয়েস হবে, তবে শর্ত হলো বাক্যটি প্রেজেন্ট বা বর্তমানকালের হতে হবে। 5 নাম্বার অর্থাৎ বি আইএনজি কখন বসে? উত্তর হচ্ছে বি আইএনজি শুধুমাত্র 5টি জায়গায় বসে। 1 বাক্যের শুরুতে যদি কি থাকে গ্যাপ থাকে, 2 বাক্যের শেষে যদি গ্যাপ থাকে, 3 পসেসিভ ওয়ার্ড অর্থাৎ মাই, তারপরে হচ্ছে মাই, তারপর হচ্ছে আওয়ার, ইউরস এবং হিজ, তারপরে হচ্ছে হার, দেয়ার, এরপরে যদি কি থাকে গ্যাপ থাকে তাহলে সবসময় ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। এবং 4 নম্বর হচ্ছে টু ছাড়া অন্য প্রিপজিশনের পর, টু ছাড়া অন্য কোনো প্রিপজিশনের পর, যে কোনো প্রিপজিশনের পর ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। 5 নম্বর হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়ার এবং হোয়াইলের পরে সবসময় ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদেরকে অনুরোধ করে বলবো তোমরা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, এবং যাতে তোমরা পরবর্তী কোনো ক্লাস যদি আপলোড দিয়ে থাকি তাহলে সবার আগে তোমাদের কাছে যেন পৌঁছে যায়। আর বেশি বেশি শেয়ার করবা যাতে আমি যেই উদ্দেশ্যে হাওর প্রতিভা অনলাইন স্কুলটি প্ল্যাটফর্মটি তৈরি করেছি সেই উদ্দেশ্যে সুবিধাবঞ্চিত হাওরের প্রতিটা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় এবং তারা যেন এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। এই বলে আজকের ক্লাস থেকে এখানে বিদায় জানাচ্ছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা বলি, আমরা সামনে যে আগামীকালকে যে ক্লাসটি নিব এটা হবে বাংলা সেকেন্ড পার্ট এরপর, অর্থাৎ কারকের উপর একটা ক্লাস নিব। তোমরা সেই ভিডিওটা সকলকে দেখার আমন্ত্রণ রইল, তোমরা আশা করি দেখবা। এই বলে আমি বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই রইল তোমাদের প্রতি।